হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন উইথ নিউ ভিডিও। আলোচনার শুরুতে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। গত পর্বে আমরা জেনেছি কিভাবে একটি আর্টবোর্ড নিব এবং আর্টবোর্ডের বেসিক পরিচিতি। কিন্তু একজন ভালো ডিজাইনার হতে গেলে আর্টবোর্ডের বেসিক পরিচিতি ছাড়াও আর কি কি বিষয় জানা উচিত, আমরা আজকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো আর দেরি না করে চলুন শুরু করা যায়। তাহলে বরাবরের মতো আমরা ফটোশপ ওপেন করি এবং সরাসরি চলে যাই ফাইল মেনুতে। ফাইল মেনু থেকে আমরা একটা নতুন আর্টবোর্ড নিই। আর্টবোর্ড নিয়ে আমরা কাজ শুরু করি। আমরা গত লেকচারে অলরেডি আমরা নিউ সম্বন্ধে জানছি কিভাবে আর্টবোর্ড তৈরি করতে হয় এবং আর্টবোর্ডের সেটিংগুলো কী হয় বা প্রপার্টিস বা ভ্যালুগুলো কী হয় সেগুলো সম্পর্কে জানছি। আজকে আমরা নিউ ব্যতীত যে অপশনগুলো আছে ফাইল মেনুর আন্ডারে, আমরা আজকে সেগুলো নিয়ে জানবো। তার আগে আমি বলে রাখি, এগুলো আসলে কিছু অপশন আছে যেগুলো আমাদের খুবই এজেন্সিয়াল, আমাদের মাস্ট বি জানতে হবে। আর কিছু আছে অ্যাডভান্স লেভেলের, যেগুলো আমরা অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল করার সময় জানবো। তবে এখন বেসিক ধারণা নিয়ে রাখবো। হ্যাঁ, তো এখন আমাদের হচ্ছে যে আমরা ওপেনটা কি তার আগে বলে নেই। এখানে নিউ থেকে ওপেন রিসেন্ট পর্যন্ত যে অপশনগুলো আছে এগুলো কিন্তু আলাদা সেট আকারে আছে, ডিভাইডর দিয়ে ডিভাইড করা। দ্যাট মিনস হচ্ছে যে আপনার একই বা সিমিলার কাজ যেই অপশনগুলো করে সেগুলো আলাদা সেটে দেওয়া আছে। হ্যাঁ, তো এখানে মূলত আমরা নতুন আর্টবোর্ড কিভাবে নিব এবং নতুন ফাইল কিভাবে ওপেন করব, কি মোডে ওপেন করা যেতে পারে বা এই অপশনগুলো এখানে দেওয়া আছে, যেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো ওপেন হচ্ছে আমরা আমাদের কম্পিউটার হার্ড ড্রাইভ থেকে আমাদের কাজ করা ফাইলগুলো প্রিভিয়াসলি অথবা যেখানে আমাদের অ্যাসেট ফাইলগুলো আছে, রেফারেন্স ফাইলগুলো আছে, সেগুলো আমরা যদি ওপেন করতে চাই তাহলে আমরা ওপেনে ক্লিক দিব। হ্যাঁ, ওপেনে ক্লিক দিলে আমাদের হার্ড ড্রাইভ শো করবে। এখান থেকে আমরা হার্ড ড্রাইভ থেকে যে কোনো রেফারেন্স ফাইল আমরা নিতে পারবো। তো আমি অলরেডি আমার একটা লোগো আছে, আমি বেলজেন লোগোটা এখান থেকে নিলাম, দেন আমার ফাইল ওপেন হয়ে গেল। তো মনে রাখতে হবে আমি ওপেন করার সময় এটা আলাদা একটা ট্যাবে আসছে, আমার আগের ট্যাবটা হচ্ছে এটা, তারপরে একটা আলাদা নতুন ট্যাবে ওপেন হয়েছে। হ্যাঁ, এবং আমরা এখানে লেয়ার প্যানেলটা চলে যাব। লেয়ার প্যানেলে দেখব যে এটা একটা আইকন দেওয়া আছে এবং সাথে ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে মার্জ করা আছে এবং এখানে লক করা আছে। তো এটা হচ্ছে বেসিক আইডেন্টিটি একটা নর্মাল লেয়ারে, ব্যাকগ্রাউন্ড লেয়ারে। এখন কথা হচ্ছে যে আমি এরপরে যদি আমরা দেখি, দেন এখানে আছে ব্রাউজ ইন ব্রিজ, ওপেন এজ স্মার্ট অবজেক্ট এবং ওপেন রিসেন্ট। হ্যাঁ, ব্রাউজ ইন ব্রিজ হচ্ছে যে অ্যাডোবি ব্রিজের মাধ্যমে যদি আমরা কোনো ফাইল ওপেন করতে চাই তাহলে আমরা এই অপশনে ক্লিক দিব। এখন অ্যাডোবি ব্রিজ কি, এর কাজ কি, এটা আমরা অন্য একদিন আলোচনা করব। আপাতত আমরা বেসিকভাবে ধরে নিই যে ব্রাউজ ইন ব্রিজ হচ্ছে আমরা ব্রিজ থেকে বা ব্রিজ সফটওয়্যার ব্যবহার করে আমরা কম্পিউটারের ভিতর থেকে যদি কোনো ফাইল ওপেন করতে চাই তাহলে আমরা এই অপশন ইউজ করতে পারি। দেন চলে আসে ওপেন এজ এবং ওপেন এটা অলমোস্ট সেম। আর দেন হচ্ছে ওপেন এজ স্মার্ট অবজেক্ট। হ্যাঁ, এখন ওপেন এজ স্মার্ট অবজেক্টটা কি, আমরা কোনো রেফারেন্স ফাইল বা আমরা কোনো ইমেজ স্মার্ট অবজেক্ট ওয়েতে ওপেন করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব। হ্যাঁ, তো আমরা একটা ওপেন করে দেখি, তাহলে আমরা নর্মাল ফাইল এবং স্মার্ট অবজেক্ট ফাইলের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারবো। তো দেখা গেছে যে আমরা এই ফাইলটা ওপেন করলাম। তো ওপেন করার পরে আমাদের যে ডকুমেন্টটা আসলো এখানে আমাদের 3 নাম্বার একটা ট্যাব ওপেন হলো। তো অ্যাজ ইউজুয়াল নর্মাল, কিন্তু আমরা কেমনে বুঝবো যে এই ফাইলটা স্মার্ট অবজেক্ট ওয়েতে ওপেন হয়েছে? আমরা চলে যাব লেয়ার প্যানেলে। হ্যাঁ, লেয়ার প্যানেলে এখানে একটা আই আছে এবং আইটা দিয়ে আসলে এখানে আইটা এখন ওয়ার্কেবল, দেখা গেছে এটা কাজ করতেছে। আমরা যদি প্রিভিয়াস ট্যাবে যাই তাহলে দেখবো যে এখানে আমাদের আইটা কাজ করতেছে না এবং লেয়ারটা, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা একটা লক দেওয়া আছে বা লক করা আছে। কিন্তু আমরা স্মার্ট অবজেক্ট ওয়েতে যখন ওপেন করলাম তখন দেখা যাচ্ছে যে আমাদের এখানে লকটা নাই এবং সেই সাথে আইকনটা দেওয়া আছে এবং একটা ছোট্ট আইকন আছে কর্নারে। এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট থাম্বনেল, অর্থাৎ এই থাম্বনেলটা দেখলে আমরা বুঝবো যে এই লেয়ারটি স্মার্ট অবজেক্ট আকারে ওপেন হয়েছে। এখন আসলো ওপেন রিসেন্টটা হচ্ছে যে আমরা রিসেন্টলি যে ফাইলগুলো নিয়ে কাজ করছি আমাদের ফটোশপে সেগুলোর হিস্টোরি আকারে এখানে থাকবে, রিসেন্ট ফাইল আকারে থাকবে এখানে। তো এগুলো যদি আমরা ক্লিয়ার করতে চাই বা আমাদের যদি ওপেন রিসেন্ট হিস্ট্রিটা প্রয়োজন না হয় বা ইম্পিটি করে দিতে চাই তাহলে আমরা এখানে ক্লিয়ার রিসেন্ট ফাইল লিস্টে ক্লিক করব, দেন এটা টোটালটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো এবার আসলো আমাদের নিচের অপশনগুলো হচ্ছে ক্লোজ অল, ক্লোজ অ্যান্ড গো টু ব্রিজ, সেভ এবং সেভ এজ। হ্যাঁ, বেশ কিছু অপশন আছে, তার মধ্যে দুইটা অপশন আছে এখানে যেগুলো গ্রে স্কেল করা আছে। গ্রেগুলো হচ্ছে আমাদের এখন এগুলো নট ওয়ার্কেবল, এগুলো এখন কাজ করবে না। হ্যাঁ, যখন এগুলো কাজ করবে তখন এগুলো আবার হাইলাইট হবে। তো এখন দেখা গেছে যে আমরা যদি কোনো ডকুমেন্ট ক্লোজ করে ফেলতে চাই, আমাদের এই ডকুমেন্টটা ওপেন করা আছে, এটা আমরা ক্লোজ করে ফেলবো। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা ক্লিক করব ক্লোজে ক্লিক করলে কি হবে, ডকুমেন্টটা সেভ চাইবে। আমরা যদি সেভ না করি বা সেভ না করলে আমরা যদি নো দিই তাহলে আমাদের এটা ক্লোজ হয়ে গেল, আর আমরা যদি ইয়েস দিই তাহলে সেভ হবে।
এখন ক্লোজ হলটা কি? ক্লোজ হল হচ্ছে আমরা যতগুলো ট্যাব ওপেন করা থাকবে, আমি ফটোশপে হয়তো একাধিক ৮টা ১০টা ট্যাব ওপেন করে কাজ করতেছি, তো সেক্ষেত্রে আমি একসাথে সবগুলো ক্লোজ করে দেবো। তাহলে সেক্ষেত্রে আমরা ক্লোজ হলে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ অ্যান্ড গো টু ব্রিজ। ক্লোজ অ্যান্ড গো টু ব্রিজটা হচ্ছে যে আমরা আমাদের যে ফাইলগুলো বা ট্যাবগুলো ওপেন করা আছে অ্যাডোবি ফটোশপে, আমরা সেগুলো ক্লোজ করে যদি আবার ব্রিজে যেতে চাই এবং ব্রিজ থেকে আবার সেখান থেকে হয়তো ওপেন করবো নতুন ফাইল, তো আমরা ব্রিজে যদি ক্লোজ করার পরেই যদি ব্রিজে যেতে চাই, তাহলে সেখানে দেখা গেছে ক্লোজ অ্যান্ড গো টু ব্রিজে ক্লিক করলে আমরা ফাইল ক্লোজ হবে এবং সাথে সাথে আমাদের যে অ্যাডোবি ব্রিজ আছে অ্যাডোবি ব্রিজটা ওপেন হয়ে যাবে। তো এখন আসলো সেভ। সেভ এবং সেভ এজটা কি? সেভ এবং সেভ এজের মধ্যে পার্থক্য জানতে গেলে আমরা এই ডকুমেন্টে আসি, এখানে আমরা কিছু কাজ করি। কিছু কাজ হচ্ছে যে আমরা দুইটা সেভ নিলাম, হ্যাঁ, এই একটা সেভ নিলাম এবং আর একটা সেভ নিলাম, হ্যাঁ, আমরা দুইটা সেভ নিলাম। নেওয়ার পরে এখন আমরা এই ফাইলটাকে সেভ করব। এই ফাইলটাকে সেভ করতে গেলে আমরা যেটা করব, কম্পিউটারে আমরা যদি এখন দেখেন সেভটা হাইলাইটেড হয়ে আছে, আমরা কম্পিউটারের একটা নির্দিষ্ট জায়গায় ফাইলটা সেভ করব। হ্যাঁ, দেখা গেছে যে আমি ডেস্কটপে দিলাম লোকেশনটা, ডেস্কটপে এটা হচ্ছে ফাইল নেম। ফাইলটা সেভ করার সময় আমাকে এটা আসলে ডিফাইন করে দিতে হবে যে আমি ফাইলটা কী নামে সেভ করবো। আর যদি আমি ডিফাইন না করে দিই তাহলে আনটাইটেলড নামে থাকে মূলত, আনটাইটেলড। এবং এখানে হচ্ছে সেভ অ্যাজ টাইপ, হ্যাঁ, কি টাইপে সেভ হবে, অর্থাৎ টাইপ বলতে এখানে কি ফরম্যাটে সেভ হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় ফটোশপ ডকুমেন্ট অর্থাৎ পিএসডি ফাইলে আমরা সেভ করে থাকি। পরবর্তীতে কাজ করার ক্ষেত্রে আমাদের এটা হেল্প করে যে আমরা যদি ফটোশপ এডিটেবল ফাইল আমরা সেভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ফটোশপ পিএসডিটা ইউজ করব। হ্যাঁ, পিএসডি ফরম্যাটে সেভ করলে পরবর্তী আমরা এই ফাইলটা আবার এডিট করতে পারবো। এমন কথা হচ্ছে এরপরে আর কি কি আছে, এরপরে দেখেন অনেকগুলো অপশন আছে, অনেকগুলো ফরম্যাট আছে যেগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, বিভিন্ন পারপাসে ইউজ করা হয়। তো সেক্ষেত্রে আমরা এগুলো আমাদের যেগুলো প্রয়োজন হবে আমরা সেগুলো দিয়ে সেভ করতে পারবো। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি ইমেজ আকারে আপনি সেভ করতে চান তাহলে জেপেগ সিলেক্ট করবেন। জেপেগ সিলেক্ট করলে আপনার যে ফটোশপের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা জেপিজি ফরম্যাটে সেভ হবে। এছাড়াও পিএনজি ফরম্যাট আছে, আপনি চাইলে পিএনজি ফরম্যাটও সেভ করতে পারেন। আর অন্যান্য যে ফাইলগুলো আছে এগুলোর ডিফারেন্ট কাজ আছে, ডিফারেন্ট ফরম্যাট ডিফারেন্ট ফাইলে ওপেন করতে হয় বা কাজ করতে হয়। তো সেগুলোর জন্য আমরা যেটা করব, আমাদের প্রয়োজন হলে আমরা অন্য ফরম্যাটে সেভ করব, আদারওয়াইজ হচ্ছে আমরা পিএসডি ফরম্যাটে সেভ করে দেখি। সেভ করে আমি যে সেভ বাটনে ক্লিক করলে ফাইলটা আমার ডেস্কটপে সেভ হয়ে যাবে। এখন কথা হচ্ছে ফাইলটা সেভ করলাম, সেভ করার পরে হয়তো আমি কাজ কন্টিনিউ রাখছি, আমি হয়তো আরেকটা অবজেক্ট নিলাম, আমি অলরেডি 3টা অবজেক্ট নিছি। এখানে 3টা অবজেক্ট নেওয়ার পরে যেটা হচ্ছে এখন আমি ফাইলটা হয়তো সেভ করবো, আবার আমাকে সেভ করতে হবে 3টা লেয়ার নেওয়ার পরে। তো এখন আমি যদি কন্ট্রোল-S চাপি অথবা আমি যদি ফাইল মেনু থেকে যদি আমি এখানে সেভ বাটনে ক্লিক করি তাহলে আমার ফাইলটা সেভ হবে। এবার কিন্তু দেখেন আমি সেভ হয়ে গেল, অলরেডি সেভ হয়ে গেছে, এটা গ্রে হয়ে গেছে। এখন এবার কিন্তু আমার কাছে আর ফাইল ডেস্টিনেশন চাচ্ছে না। দ্যাট মিনস হচ্ছে আপনি যদি একবার ডেস্টিনেশন সিলেক্ট করে দেন, দেন পরবর্তী কাজ যতবারই কাজ করেন না কেন কন্ট্রোল-S এবং সেভ করলে আপনার সেম ডেস্টিনেশনে ফাইলটি আবার সেভ হতেই থাকবে। এখন সেভ এসটা কি? এখন আপনি যে ফাইলটা অলরেডি একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে সেভ করে রাখছেন, বাট এখন কোনো প্রয়োজনে বা আপনার পার্সোনাল প্রয়োজনে বা ব্যক্তিগত প্রয়োজনে বা ফাইলকে নিরাপদ রাখতে আপনি যদি মনে করেন যে আপনি হার্ড ড্রাইভের আরও অন্য জায়গায় আপনি এই ফাইলটা সেভ করে রাখবেন অন্য নামে, তাহলে অন্য নামে সেভ করতে গেলে কি করতে হবে? আপনাকে সেই সেভ এজে যেতে হবে। হ্যাঁ, সেভ এজে যাওয়ার পরে আপনি যেটা করবেন, আপনি আবার ডেস্টিনেশন চাই। হ্যাঁ, ডেস্টিনেশনের পরে আপনি যদি এখানে মনে করেন যে আমি এটাও ডেস্কটপে সেভ করব, ফাইল নেম চেঞ্জ করব, ইভেন আমি ফাইল ফরম্যাট চেঞ্জ করব, আমি এখানে জেপেগ দিলাম, দিয়ে যদি আমি সেভ করি তাহলে দেখেন আমি সেম ফাইলটা ওই ডেস্কটপে জেপিজি ফরম্যাটে সেভ করলাম সেভ এজের মাধ্যমে। তো এগুলো হচ্ছে বেসিক জিনিস। এখন আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যদি দুইটা ট্যাব আছে, আমরা এটাকে মুভ টুলের মাধ্যমে আমরা একই ট্যাবে নিয়ে আসি। এখানে একটা বিষয় আছে, আমি এই ডিজাইনটাকে একটা ট্যাবে নিয়ে আসলাম। এখন আমরা লেয়ার প্যানেলে যাই। হ্যাঁ, লেয়ার প্যানেলে দেখবো এখানে এখানে একটা লেয়ার আছে, এখানে আরও অনেকগুলো অবজেক্ট আছে নিচে। এখন কথা হচ্ছে এভাবে অনেকগুলো অবজেক্ট থাকার পরে আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের রিভার্ট ব্যাক করতে হয়, মানে আমাদের পূর্বের অবস্থায় ফিরে যেতে হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে যাব? রিভার্ট ব্যাক করার জন্য যেটা করতে হবে, ফাইল মেনু থেকে আপনাকে রিভার্ট অপশনটাতে ক্লিক করতে হবে। আপনি শর্টকাট F12 ইউজ করতে পারেন, নো প্রবলেম। তো সেক্ষেত্রে রিভার্ট করলে যেটা হবে, আপনি আগের বা পূর্বের অবস্থায় ফিরে আসলেন। আপনার যে বেলজিনিক লোগোর যে ফাইলটা ছিল এটা কিন্তু এখানে হারাই গেল, ভেনিস হয়ে গেল। তো বিষয়টা হচ্ছে এরকম, এটা রিভার্ট হওয়ার কারণে এটা এখন গ্রে হয়ে গেছে। তো এটা হচ্ছে বেসিক বিষয় এগুলো অপশনের, এগুলো আমাদের কমন জানতে হবে সব সফটওয়্যারের ক্ষেত্রে, যে যেভাবে সেভ অ্যাজ এবং সেভ অপশন থাকে বা আপনার ওপেন অপশন থাকে, এগুলো কমন। এগুলো আমাদের ফটোশপে যেরকম কমন এবং ডিজাইন অন্যান্য সফটওয়্যারেও এগুলো কমন। এখন আসি আমরা নিচের আরেকটি অপশন আছে এখানে, এক্সপোর্ট, জেনারেট এবং শেয়ার অন বিহেন্স।
এই অপশনগুলোর কাজ কি? এই অপশনগুলো হচ্ছে যেমন আমি যদি শেয়ার অন বিহেন্স থেকে শুরু করি। শেয়ার অন বিহেন্সটা হচ্ছে যে ডিজাইনারদের ক্রিয়েটিভ কমিউনিটি, যেটা যে সব ডিজাইনার এই ওয়ার্ল্ডের যে বড় বড় ডিজাইনার আছে, যারা ডিজাইনাররা আপনার তাদের ওয়ার্কগুলো শেয়ার করে, পোর্টফোলিওগুলো শেয়ার করে একে অপরের সাথে। তো এই যে শেয়ারিং প্ল্যাটফর্ম বা কমিউনিটি প্ল্যাটফর্ম যেটা, তো এটা হচ্ছে বিহেন্স। তো আপনি আপনার ক্রিয়েটিভ ওয়ার্ক বা আপনার কাজটা আপনি যদি সরাসরি বিহেন্সে শেয়ার করতে চান কাজের পরে, তো আপনি এখনই ক্লিক দিবেন, দেন আপনার ব্রাউজার আপনাকে behance.net-এ নিয়ে চলে যাবে এবং সেখানে আপনি অ্যাকাউন্ট সাইন আপ করে আপনার ক্রিয়েটিভ ওয়ার্ক যে কোনো ধরনের কাজ আপনি ওয়ার্ল্ডের অন্যান্য ডিজাইনারদের সাথে শেয়ার করতে পারবেন। যেন এটা আসলে তেমন একটা কাজে লাগে না। এটা হচ্ছে আপনার ইমেজ অ্যাসেট। আপনি কোনো অবজেক্টকে যদি অ্যাসেট আকারে আপনার অ্যাসেট প্যানেলে সেভ করে রাখতে চান, তাহলে আপনি লাইব্রেরিতে বা অ্যাসেট প্যানেলে সেভ করে রাখতে পারবেন। দ্যাটস ইট। এখন আসে আপনার এক্সপোর্ট। হ্যাঁ, এক্সপোর্টে কিছু কাজ আমরা জানতে পারি। এক্সপোর্টটা হচ্ছে আপনার কোনো কাজ তো আপনি সেভ করে তো অলরেডি একটা কপি সেভ করতেছেন সেভ অ্যাজ বা সেভ এজের মাধ্যমে। এরপরে দেখা গেছে যে অনেক সময় হয় আমাদের এক্সপোর্ট করার প্রয়োজন হয়। এক্সপোর্ট হচ্ছে যে আপনি আপনার ডকুমেন্টটা একটা নির্দিষ্ট ফরম্যাটে আপনার এই সফটওয়্যার থেকে এক্সপোর্ট করে একটা আলাদা রূপ দিবেন। সেক্ষেত্রে হচ্ছে কুইক এক্সপোর্ট অ্যাজ এ পিএনজি। আপনি যদি আপনার ডকুমেন্টকে পিএনজি আকারে আপনি যদি এক্সপোর্ট করতে চান, পিএনজিটা হচ্ছে আপনি এক্সপোর্ট করতে গেলে আপনি এই অপশানে ক্লিক দিলে আপনার কাছে এক্সপোর্ট অপশন চাইবে। এখানে ফাইল নেম, আপনি যে ফাইল নামটা দিবেন সেখানে দেওয়ার পরে আপনি জাস্ট সেভ দিবেন, আপনার এই ফাইলটা এক্সপোর্ট হয়ে যাবে। হ্যাঁ, এক্সপোর্ট হয়ে গেল। এখন কথা হচ্ছে যে এক্সপোর্ট যে ফাইলটা হয়েছে আমরা এই ফাইলটা একটু চেক করে দেখি। এটা আমার সিমিলার জেপিজির মতো এক্সপোর্ট হয়ে গেছে। এখন আসি আমরা এক্সপোর্ট এজ। এবার এক্সপোর্ট এজটা কি? এক্সপোর্ট এজ হচ্ছে যে আপনি এক্সপোর্ট করলেন, অ্যাজ ডিফল্ট এক্সপোর্ট হয়ে গেছে। আপনি যদি এক্সপোর্টের সময় কোনো হালকা কাস্টমাইজ করতে চান ইমেজের সাইজ নিয়ে, ইমেজের ব্যাকগ্রাউন্ড নিয়ে, তাহলে আপনি এই অপশনটি এক্সপোর্ট এজে করতে পারবেন। এখানে যা দেওয়া আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা চেষ্টা করব ডিফল্ট রাখার চেষ্টা করব। এখানে ফাইল নেম আছে, এখানে স্কেল আছে। এগুলো আপনার যদি বেশি স্কেলের প্রয়োজন হয়, 2x 3x ফরম্যাটের প্রয়োজন হয়, তাহলে 3টে ফাইল বা 4টা ফাইল সেভ হবে। তো এটা হচ্ছে এগুলো আমরা চেষ্টা করবো 1x এবং ডিফল্ট নেম যা আছে তাই থাকবে। দেন এখানে ফাইল সেটিংয়ে আপনি যদি মনে করেন যে ফাইলটা আপনি পিএনজিতে সেভ করবেন, জেপিজিতে সেভ করবেন, অথবা গিভ আছে, এসভিজি আছে, এগুলো ফরম্যাটে সেভ করবেন। আপনি এই ফরম্যাটগুলো এখানে চেঞ্জ করে দিয়ে আবার এক্সপোর্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে একটা জিনিস হচ্ছে ট্রান্সপারেন্সিটা হচ্ছে যে আপনি যদি কোনো অবজেক্ট বা আপনার ফটোশপ কোনো ডকুমেন্ট যদি আপনি উইদাউট ব্যাকগ্রাউন্ডে সেভ করতে চান, আপনি কোনো ব্যাকগ্রাউন্ড রাখবেন না, তো সেক্ষেত্রে এখানে ট্রান্সপারেন্সিতে আপনি ওকে করে রাখবেন টিক মার্ক দিয়ে। তাহলে আপনার যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা ব্যাকগ্রাউন্ড ছাড়াই এক্সপোর্ট হবে। তো এখানে হচ্ছে সিমিলার ফাইল বিট। হ্যাঁ, আমি যেটা এর আগে বলছিলাম যে আপনার নিউ ডকুমেন্টের ক্ষেত্রে যে বিট 8 বিট আছে, 16 বিট আছে, তো এখানে বিটটা আপনি রেফারেন্সটা ওকে করে দিতে পারেন, বাট খুব একটা প্রয়োজন নেই। ইমেজ সাইজটা হচ্ছে আপনি যদি ইমেজ সাইজটা চেঞ্জ করতে চান, আপনার যে ইমেজ সাইজটা আছে এখন বর্তমানে, ইমেজ সাইজটা আপনি ছোট করে নিয়ে আসবেন বা আপনি বড় করে নিয়ে আসবেন। তো দেখা গেছে আমি ছোট করে যদি নিয়ে আসি, 1500 পিক্সেল নিয়ে আসি, তাহলে দেখা গেছে যে আমার রেশিও অনুযায়ী চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এবং আমার সেই সাথে সাথে আমার ইমেজের যে বর্ডারটা আছে এটা একটু ছোট হয়ে গেছে এবং স্কেল দেখাচ্ছে আমার এখানে 71.42%। দ্যাট মিনস আমার যখন পূর্বে অবস্থায় ছিল তখন 100% ছিল, এখন হচ্ছে এটা 71% স্কেলে রেশিও আকারে ছোট হয়ে গেছে। রিসেম্পল আছে, রিসেম্পল করতে পারেন। তো ঘটনা হচ্ছে এগুলো আমরা চেষ্টা করবো অ্যাজ ইউজুয়াল সিমিলার রাখতে প্রথম অবস্থায়, প্রাথমিক অবস্থায়। আর অ্যাডভান্স লেভেলে আরও কিছু কাজ আছে যখন আমরা ডিটেলসে যাব। তো ক্যানভাস সাইজ আপনি ছোট বড় করতে পারবেন। দেখা গেছে এখানে ক্যানভাস সাইজ আমি 1000 দিলাম, 1071 থাকলো, তাহলে আমার ক্যানভাসটাও ছোট হয়ে গেল। এখন ইমেজ সাইজ ছোট হওয়ার ব্যাপারটা হচ্ছে যে আপনার ইমেজের সাইজটা চারদিক দিয়ে ছোট হয়েছে, আর ক্যানভাসের ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে সাদা অংশটুকু আছে গ্যাপ, এই গ্যাপটা চারদিকে ছোট হয়ে আসছে। আবার রিসেট করলে আপনি আগের অবস্থায় চলে যেতে পারবেন। তো এগুলো হচ্ছে বেসিক জিনিস, আপনি প্র্যাকটিস করলেই আপনারা বুঝতে পারবেন। দেন এখানে আসলে আমরা চেষ্টা করবো অ্যাজ ইউজুয়াল যা আছে সেম রাখার, এবং এখানে শুধু জাস্ট ফরম্যাটটা সিলেক্ট করে আমরা এক্সপোর্ট অল করে দেবো। এক্সপোর্ট অল করলে হবে কি, আমাদের এটা ফাইলটা আমাদের নির্দিষ্ট লোকেশনে বা নির্দিষ্ট যে জায়গায় আমরা এটা সেভ করতে চাই, আমরা এখানে সেভ করলে পিএনজি ফরম্যাট আমরা এখানে যেখানে পিএনজি দেওয়া আছে এবং এখানে যে সেভ টাইপ এস পিএনজিতে সেভ হয়ে যাচ্ছে। দ্যাটস ইট। আমাদের এই ফাইলটা পিএনজিতে সেভ হয়ে গেছে। এখন এখানে যে পিএনজিতে 45 সেভ হয়ে গেছে। সো আমরা অলরেডি এক্সপোর্ট অ্যাজের বেসিক কিছু সেটিংগুলো বুঝলাম যে আমরা কীভাবে এক্সপোর্ট অ্যাজ করব। এখানে এক্সপোর্ট পারফরমেন্স আছে, এগুলো আসলে খুব একটা আমি প্রয়োজন মনে করতেছি না এখন। এটা হচ্ছে প্রিফারেন্স এক্সপোর্টের যে সেটিংগুলো আপনি এখান থেকেও কিছু ফিক্স করে দিতে পারবেন, বাট এগুলো এখন অ্যাকচুয়ালি খুব একটা প্রয়োজন নেই। এগুলো ইন ফিউচার যখন আমাদের প্রয়োজন হবে আমরা আবার রিভার্ট ব্যাক, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখানে চলে গেল। তারপরে এক্সপোর্টে যে আরও কিছু বিষয় আছে, যেমন সেভ ফর ওয়েবটা কি,
এখন দেখা গেছে আপনি ওয়েব ডিজাইন বা ওয়েব ডিজাইনের টেমপ্লেট ফটোশপে রেডি করতেছেন, বা আপনি ওয়েব এলিমেন্ট ডিজাইন করতেছেন, যেমন ওয়েব এলিমেন্ট বলতে আপনার ওয়েব বক্স, কন্টেন্ট বক্স, প্রাইসিং বক্স, হ্যাঁ, ওয়েবের বিভিন্ন বাটন আপনি ডিজাইন করতেছেন। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার ওয়েব ফ্রেন্ডলি ফরম্যাটে যদি আপনি এক্সপোর্ট দিতে চান, কালার মোডে আপনি যদি এক্সপোর্ট দিতে চান, তাহলে এখানে সেভ ফর ওয়েব আপনি এই অপশনে ক্লিক করতে পারেন। তাহলে দেখা গেছে যে আপনার বেসিক কিছু সেটিং আছে সেভ ফর ওয়েবের, এখানে আপনি এগুলো আমরা চেষ্টা করবো অ্যাজ ডিফল্ট সেম রাখতে, আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখানে যে এখানে জেপিজি আছে, আপনি যদি ফাইলটা জেপিজিতে সেভ করতে চান জেপিজিতে সেভ করতে পারবেন। আপনি যদি পিএনজি 8, পিএনজি 24 বা গিফ, হ্যাঁ, এগুলো যদি আপনি করতে চান আপনি করতে পারেন। এখন পিএনজি 8 এবং পিএনজি 24 এর মধ্যে কি পার্থক্য, এটা আমরা অন্য টিউটোরিয়াল ডিসকাস করব। তো এখানে আমরা শুধু জানবো যে হ্যাঁ, আমরা সেভ ফর ওয়েব আমাদের কি কাজে আসে। সেভ ফর ওয়েবটা হচ্ছে আমরা যে ওয়েবের জন্য যদি কোনো ফাইল আমরা সেভ করি, তাহলে সেক্ষেত্রে আমরা এই অপশনটা ইউজ করে ফাইলটা ওয়েবের জন্য সেভ করব। আপনি এখানে চাইলে প্রিভিউ দেখতে পারবেন, এখানে প্রিভিউ বাটন আছে, এখানে সেভ বাটন আছে, এবং এখানে আপনি ইমেজের সাইজ, যেটা আমরা এক্সপোর্ট এজে দেখলাম যে আপনি ইমেজের সাইজ ছোট বড় করতে পারবেন। এখানে আপনার কালার প্যালেট ডিসপ্লে হবে, হ্যাঁ, এখানে আপনার প্রিভিউ, এগুলো আসলে অনেকগুলো অপশন আছে যেগুলো হ্যাঁ বুঝতে একটু অসুবিধা হবে। বাট আমি বেসিক ওভারভিউটা নিয়ে ডিসকাশন করে রাখতেছি, যেন পরবর্তীতে যদি আমরা সেভ ফর ওয়েবে সেটিংয়ে আসি বা সেভ ফর ওয়েবের কোনো টিউটোরিয়ালে আসি, তাহলে আমাদের জন্য এটা সোজা হয়ে যাবে। আপাতত প্রাথমিকভাবে আমি মনে করি যে এটা আমরা জাস্ট ডান করে দিই। দেন আসলাম আমরা এখানে হচ্ছে নিচের কিছু অপশন আছে সেভ ফর ওয়েবে, আরও যেগুলো অপশন আছে এগুলো আমরা, যেমন কালার লাইট ফাইল, যখন আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কাজ করব তখন আমরা কালার লাইট ফাইল নিয়ে কাজ করব, এবং যে হাইড হয়ে যে অপশনগুলো আছে যেগুলো আমরা বিভিন্ন সময়ে কাজ করব। এখন আসলে এগুলোর তেমন প্রয়োজন নাই দেখে এগুলো কিন্তু দেখা গেছে অনেকগুলো গ্রে হয়ে আছে, এবং অনেকগুলো যেগুলো প্রয়োজন আছে যেগুলো হচ্ছে অন্যান্য সফটওয়্যারে আমরা কিছু সাপোর্টিং প্রিসেট তৈরি করার ক্ষেত্রে কাজে লাগাবো। তো এগুলো এতগুলো এখন আমাদের আসলে জানার লাগবে না, আমাদের যখন জানার লাগবে আমরা তখন এগুলো আবার রিভার্ট ব্যাক করব। শুধু আমরা জেনে রাখি যে এই অপশনগুলো আমরা এক্সপোর্টের আন্ডারে পাবো। দেন দেখা গেছে যে আমরা এখন চলে আসি নিচে, এখানে সার্চ অ্যাডোবি স্টক, সার্চ অ্যাডোবি স্টক আছে, প্লেস এমবেডেড আছে, এবং প্লেস লিঙ্কড আছে। এখানে নিচে একটা অপশন আছে আর প্যাকেজ, যেটা গ্রে হয়ে আছে। আসলে এই জিনিসগুলোর মধ্যে দেখা গেছে প্যাকেজটা অনেক ইম্পর্টেন্ট। আমরা আসলে প্যাকেজের ব্যবহারটা অনেকে জানি না, তো আমি চেষ্টা করব যে আমরা আজকে প্যাকেজ নিয়ে কিছু কাজ করব। তো প্রথমে আসে অ্যাডোবি সার্চ অ্যাডোবি স্টক। সার্চ অ্যাডোবি স্টকটা হচ্ছে কি, অ্যাডোবির নিজস্ব একটা স্টক প্ল্যাটফর্ম আছে, যেখানে ওয়ার্ল্ডের সব থেকে ভালো ভালো ডিজাইনাররা তাদের পোর্টফোলিওগুলো বা তাদের যে ক্রিয়েটিভ কাজগুলো আছে সেগুলো ওখানে সাবমিট করা আছে। নির্দিষ্ট মেম্বারশিপের মাধ্যমে আপনি ওগুলো দেখতে পারবেন, ভিউ করতে পারবেন, বা আপনার কোনো রেফারেন্স ফাইল যদি প্রয়োজন হয় সেখান থেকে আপনি সেখান থেকে নিতে পারবেন, ব্রাউজ করে নিতে পারবেন। তো এটা হচ্ছে সেই অপশনটা, আপনি এখান থেকে ডিরেক্টলি অ্যাডোবি স্টকে যেতে পারবেন। দেন হচ্ছে প্লেস ইমবিডেড। প্লেস ইমবিডেড আমরা আসলে কি, ইমবিডেড হচ্ছে বসানো। আপনি যদি বাইরে থেকে কোনো একটা ফাইলে এখানে এই রেফারেন্স ফাইলে বা এই আর্টবোর্ডে বসাইতে চান, তাহলে আপনি এই অপশনটা ইউজ করতে পারবেন। তো আমরা একটু ইউজ করে দেখি প্লেস ইমবিডে। প্লেস ইমবিডে যাওয়ার পরে আমরা এই ফাইলের ভিতরে অন্য একটা ডিজাইন নিয়ে আসবো। তো আমি আরও অন্যান্য ডিজাইন ফাইলগুলোর মধ্যে গেলাম, দেন এখানে হচ্ছে আমি এই অপশনটাতে ক্লিক দিলাম। দেখেন আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা বা আমার যে আগের যে ফাইলটা ছিল এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে আছে, এবং স্মার্ট অবজেক্ট ওয়েতে এই ফাইলটা অলরেডি এটার উপরে আসে প্লেস হয়ে গেছে। দেন দ্যাট মিনস ইমবিড হয়ে গেছে। ইমবিড হচ্ছে বসানো, আপনার নিজে ওই ফাইলটার উপরে আসে আরেকটা ফাইল আমার বসে গেছে। এখন এটা ওপেন হয়েছে স্মার্ট অবজেক্ট ওয়েতে। আমি যেটা বলছিলাম যে স্মার্ট অবজেক্ট ওয়ের যে আইকনটা আছে, এবং এটা আমি হাইড করে যদি দিই আইকনটা, তাহলে আমি আগের সব আর্টবোর্ডের যে আমার রেফারেন্স ফাইলগুলো ছিল আমরা এগুলো পাবো। তো এটা হচ্ছে ইমবিট করা। দেন এখানে আছে যে আপনার লিঙ্কড। হ্যাঁ, লিঙ্কড হচ্ছে কোনো ইমেজকে যদি আপনি ইমেজের সাথে লিঙ্কড করে প্লেস করতে চান, তাহলে আপনি সেটা করতে পারবেন। দেখা গেছে যে এখানে আমি এই ফাইলটা, এই আমার যে ফাইলটা ওপেন করা আছে, যে রেফারেন্স ফাইলটা আমি এখানে ওপেন করে রাখছি, এটার সাথে আমি এই ডিজাইনটা বা আমার এই ফাইলটা আমি লিঙ্কড করে রাখবো। তো লিঙ্ক করে রাখার জন্য আমি এখানে যদি ক্লিক করার পরে প্লেসে ক্লিক করি, তাহলে এটা আমার হচ্ছে এখানে লিঙ্ক হয়ে গেল। এখন আমি যদি এই আইকনটা আছে ওকে ক্লিক করার পরে দেখবো যে এখানে আইকনটা আছে, আইকনটার নিচে আমার ইমবিট ফাইলটা আছে। তো সো এগুলো হচ্ছে ডিফারেন্ট ওয়েতে আসলে আপনি আপনার ফাইল রেফারেন্স ফাইলগুলো নিয়ে আসতে পারবেন। আপনি ইমবিট করে নিয়ে আসতে পারেন, আপনি লিঙ্ক করে নিয়ে আসতে পারেন। এখন কথা হচ্ছে আপনি 2-3 প্রকার ওয়েতে নিয়ে আসলেন, লিঙ্ক করে নিয়ে আসলেন, ইমবিট করে নিয়ে আসলেন, এগুলো কিন্তু আপনার হার্ড ড্রাইভের বিভিন্ন জায়গায় আছে। তো যখন আপনি এই ফাইলটা ফটোশপ ডকুমেন্টে সেভ করবেন, সেভ করার পর অন্য কোনো কম্পিউটারে বা আপনি আপনার বায়ারকে ট্রান্সফার করবেন, যেহেতু ফাইলগুলো লিঙ্ক করা আছে, আপনি লিঙ্ক করে ওপেন করছেন, আপনার কিন্তু র ফাইলটা আপনার কম্পিউটারে থেকে গেছে, 100%ই মিসিং করার সম্ভাবনা থেকে যায়। তো এটা থেকে আমরা কিভাবে বের হয়ে আসব, যে আমার যে ডিজাইনটা আছে, যে ডিজাইনে কোনো ফাইল ফ্রন্ট ইচ অ্যান্ড এভরিথিং যেন সেম থাকে বাইরের কাছে যাওয়ার পরে, বাইরের কম্পিউটার ওপেন করার পরে, তো কোনো ফাইল যেন মিসিং না করে, তাহলে আমি সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি পিএসডি ফাইলে সেভ করলে হবে না, সেক্ষেত্রে হচ্ছে আমি প্যাকেজ আকারে সেভ করব। আমি যদি এটা প্যাকেজ আকারে সেভ করি, তাহলে আমার যে রিসোর্সগুলো এই ডিজাইনে আমি ব্যবহার করছি সেগুলো প্যাকেজ আকারে সেভ হবে আমার ডেস্কটপে নির্দিষ্ট একটা জায়গায়।
তো আমি এখানে জায়গা ডিফাইন করে দিই। আমি আবার নিয়ে যাচ্ছি, আবার নিয়ে যাই, এখানে প্যাকেজ আছে, প্যাকেজ আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমি ডেস্কটপ দিই, ডেস্কটপ দিয়ে দিলাম, ডেস্কটপটা মার্ক করে দিলাম। মার্ক করার পরে হচ্ছে আমি এখানে একটা ফোল্ডার করতে পারবো, মেক নিউ ফোল্ডার। তো ফোল্ডার করে আমি এখানে দিলাম যে প্যাকেজ, প্যাকেজ ফোল্ডারটা আমি করার পরে এই প্যাকেজের ভিতরে আমি এখন সেভ করব, দ্যাট মিনস আমি ওকে করে দিলাম। আমরা ওই ফোল্ডারটাতে যাই, আমার প্যাকেজ আকারে সেভ করার যে বেনিফিটটা, সেই বেনিফিটটা হচ্ছে আমার এখানে প্যাকেজ ফোল্ডারের ভিতরে আমি এখন দেখতে পাবো যে আমার আনটাইটেল একটা ফোল্ডার আছে এবং এখানে আমার ফটোশপ ডকুমেন্ট আছে এবং লিঙ্ক যে ফাইলগুলো ছিল এই লিঙ্ক ফাইলটা আমার এখানে রেফারেন্স আলাদা একটা ফোল্ডারে ক্রিয়েট হয়ে গেছে। দ্যাট মিনস আমার এই ফাইলটা আর কখনো মিসিং করবে না আমার এই ফটোশপ ডকুমেন্ট ফাইলটাতে বা পিএসডি ফাইলটাতে। তো কোনো ফাইল মিসিংয়ের যে রিস্কটা থেকে যায় সেই রিস্কটা আমরা এভাবে এই সমস্যাটা থেকে কিউর আপ হইতে পারি। তো প্যাকেজ আকারে যদি আমরা পরবর্তীতে ক্লায়েন্টকে আমাদের ফাইল আমরা ট্রান্সফার করি, তো ক্লায়েন্টের কম্পিউটারে কোনো ফাইল মিসিং করবে না। তো বুঝতেই পারছেন যে ফাইল মিসিংয়ের যে সমস্যাটা, সেই সমস্যাটা থেকে বের হতে আমাদের প্যাকেজ আকারে ফাইল সেভ করতে হবে এবং এটা অনেক গুরুত্বপূর্ণ। তো এখন কথা হচ্ছে এরপরে আরও কিছু অপশন আছে, যেমন অটোমেটেড স্ক্রিপ্ট ইম্পোর্ট। হ্যাঁ, এগুলো আলাদা একটা সেট আকারে আছে। তো এখানে তার মধ্যে আমরা যদি ইম্পোর্টের কথা বলি, আমরা এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের, এটা আমাদের এখন অ্যাকচুয়ালি প্রয়োজন হবে না। এটা আমাদের ইন ফিউচার যখন প্রয়োজন হবে আমরা তখন এটা নিয়ে কাজ করবো। এটা ভিডিওর কিছু কাজ এখানে করা যায়, যেমন দেখা গেছে ভেরিয়েবল ডাটা সেট যে অপশনটা আছে, এটা হচ্ছে যদি আপনি কোনো প্রতিষ্ঠানে কাজ করেন যেখানে 5,000 10,000 এমপ্লয়ি আছে, তাদের আইডি কার্ড তৈরি করবেন, তো এখানে আপনি ডাটাবেস সেট করে ফটোশপে কাজ করতে পারবেন। ডাটাবেস দ্যাট মিনস হচ্ছে আপনার এক্সেলে ফাইল বা আপনার ইনফরমেশনগুলো সেট করে আপনি এখানে কাজ করতে পারবেন। তো ভেরিয়েবল সেটের কাজগুলো আমরা অ্যাডভান্স একটু অ্যাডভান্স লেভেলের, আমরা এটা অন্য টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে ভেরিয়েবল ডাটা সেট ইম্পোর্ট করে আপনি আইডি কার্ড থেকে শুরু করে আপনার ডাটাবেস সেট করে যে কাজগুলো করতে হয় আপনি সেগুলো কিভাবে করবেন। এখানে ভিডিও ফ্রেম বাই লেয়ার্স আছে, নোট আছে, হ্যাঁ, এগুলা পরবর্তী জানবো, এটা এখন আমাদের ইম্পোর্ট অপশনটা এখন না জানলেও হবে। তো চলে আসি আমরা স্ক্রিপ্টেও আরও কিছু জিনিস আছে যেগুলো আমি আপনাকে বলে রাখি আপনাদেরকে। সেটা হচ্ছে যে ইমেজ প্রসেসর, ডিলিট অল ইম্পোর্ট লেয়ার্স, ফ্ল্যাটেন অল লেয়ার ইফেক্টস, ফ্ল্যাটেন অল মার্কস। এগুলো হচ্ছে কি যে আসলে অ্যাডভান্স লেভেলের, যখন আপনি কোনো ফাইলের কাজ করতে করতে অনেকগুলো লেয়ার হয়ে গেছে, দেখা গেছে 50টা 60টা লেয়ার হয়ে গেছে, 50টা 60টা লেয়ার হওয়ার পরে কিছু লেয়ার ইম্পিটি হয়ে গেছে, দেখা গেছে যে আপনি এখানে ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক দিয়ে রাখছেন, ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করে 2-4টা লেয়ার হয়তো ইম্পিটি হয়ে আছে। তো আপনি এখন এই ইম্পিটি লেয়ারগুলো নিয়ে টেনশনে আছেন যে এতগুলো লেয়ারের মধ্যে ইম্পিটি লেয়ারগুলো আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন। তো এই ফাইন্ড আউট করার জন্য যেটা হচ্ছে যে আপনি স্ক্রিপ্টে যাওয়ার পরে ডিলিট অল ইম্পিটি লেয়ার দিলে আপনার যে লেয়ারগুলো ইম্পিটি হয়েছে, যেগুলো আসলে ব্যবহার হচ্ছে না আপনার লেয়ার প্যানেলে বা আপনার ফটোশপ ডকুমেন্টের ভিতরে, আপনি এগুলো যদি ডিলিট করে দেন তাহলে আপনার আলটিমেটলি এখানে দেখেন যে আপনার এখানে যে লেয়ারগুলো ছিল দুটি ডিলিট হয়ে গেছে। তো এগুলো হচ্ছে ট্রিক্স, অ্যাডভান্স লেভেলের ট্রিক্স। হ্যাঁ, যে আপনি বাল্ক বা বড় কোনো ফাইলে কাজ করার সময় আপনি একযোগে কিভাবে অল ইম্পিটি লেয়ারগুলো ডিলিট করবেন। আবার দেখা গেছে এখানে ফ্ল্যাটেন অল লেয়ার ইফেক্টস। হ্যাঁ, আপনি যদি দেখা গেছে একটা লেয়ার অনেকগুলো ইফেক্ট নিয়ে কাজ করছেন, ড্রপ শেডো, ইনার শেডো বা আপনার গ্রেডিয়েন্ট, অনেকগুলো ইফেক্ট নিয়ে কাজ করার পরে এটা আপনি মার্জ বা ফ্ল্যাটেন করে দিতে চাচ্ছেন, তাহলে আপনি এই অপশনটি ইউজ করতে পারেন। তো ফ্ল্যাটেন অল মার্কস এগুলো সেম। তো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডভান্স লেভেলের অপশন, যেগুলো আমরা পরবর্তীতে কাজ করতে করতে শিখবো। এগুলোর সম্বন্ধে যদি জাস্ট আমি ওভারভিউ দিয়ে রাখতেছি, পরবর্তীতে আমাদের এই টুলসগুলো প্রয়োজন হবে এবং আমাদের নলেজে থাকবে যে আমরা এই অপশনগুলোতে গেলে এই টুলসগুলো পাবো। তো এগুলো নিয়ে আমরা আরও পরে বিস্তারিত আলাপ করব। জাস্ট এটা বেসিক ধারণা যে স্ক্রিপ্টের ভিতরে আমাদের কিছু ইম্পর্টেন্ট অপশন আছে যেগুলো নিয়ে আমরা পরে কাজ করব। তো এখানে আসলো যে অটোমেটেড এগুলো কাজগুলো একটু অ্যাডভান্স লেভেলের কাজ, যেগুলো আমরা এখন করব না। এখন করলে আসলে আমরা বুঝে উঠতে পারবো না, একটু ভয়ভীতি কাজ করবে যে আসলে আমরা পারবো কি না। তো এগুলো যদি আমরা পরে শিখি, এই অ্যাডভান্স লেভেলের লেন্স কারেকশন, ফিট ইমেজ, হ্যাঁ, মার্জ টু এইচডিডিআর প্রো, এখন এইচডিডিআর প্রো কি, এগুলো আসলে বিস্তারিত আলোচনার বিষয় আছে। তো এগুলো আমরা পরে দেখবো। ক্রপ অ্যান্ড স্ট্রেংথেন ফটোস, করে স্ট্রেংথেন কীভাবে বাড়ানো যায়। তো এগুলো আলাদা আলাদা টিউটোরিয়াল করা যেতে পারে আপনাদের সুবিধাতে। আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ আমাদের এই টিউটোরিয়ালগুলো লাগবে, আমাদের এইগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করেন, আমরা এগুলো শিখতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, আমি অ্যাডভান্স লেভেলের যে টিপসগুলো আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেন চলে আসি এখানে ফাইল ইনফোটা হচ্ছে যে আমার ফাইলের ইনফরমেশনটা, আমি যে ফাইলটা এখানে করলাম সেই ফাইলের ভিতরে আমার যদি পার্সোনাল ইনফরমেশন আমি এখানে ইনবিট করে রাখতে চাই, আমরা সেটা করতে পারবো। তো যেহেতু এটা করি না, সেহেতু এটার সম্বন্ধে আমরা এখন বিস্তারিত না আলাপ করি। এটা ফাইলের ভিতরে আপনি টোটাল ডাটা সেট করে দিতে পারবেন, ভ্যালু সেট করে দিতে পারবেন, কি প্রসেসে কাজ করছেন, কত তারিখে কাজ করছেন, কোথা থেকে কাজ করছেন, এই ফাইলটার রিজন কি, সোর্স কি। তো এগুলো অ্যাকচুয়ালি প্রয়োজন খুবই কম হয়। তবে যখন প্রয়োজন হবে আমরা তখন অবশ্যই এগুলোতে আসবো এবং এগুলো নিয়ে আরও একটু বিস্তারিত আলোচনা করব।
দেন চলে আসে এখানে প্রিন্ট। হ্যাঁ, প্রিন্ট হচ্ছে আপনি যদি কোনো ডিজাইন করা ডকুমেন্ট বা আপনার ছবি বা ইমেজ এনিথিং যা আপনি অলরেডি কাজ করছেন সেগুলো যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল পি। প্রিন্ট করার মধ্য দিয়ে দেখা গেছে এখানে ডায়ালগ বক্স আসতেছে। এখানে আপনি আপনার যে বেসিক মেজারমেন্টটা আপনার এখানে A4 আছে। বেসিক মেজারমেন্টটা হচ্ছে আপনার প্রিন্টার আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন, যে সেট আপ দেওয়া আপনার কম্পিউটার যে প্রিন্টার সেট আপ দেওয়া আছে, অ্যান্ড কপিস কত কপি আপনি প্রিন্ট করতে চাচ্ছেন। হ্যাঁ, প্রিন্টারে যদি কোনো সেটিং চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। লেআউট হচ্ছে এখানে পেয়ারট্রেড মোডে নেবেন না আপনি ল্যান্ডস্কেপ মোডে নেবেন। তো এগুলো আসলে আমি মনে করি যে এগুলো আমরা যখন প্রিন্ট রিলেটেড টিউটোরিয়াল করব বা প্রিন্ট রিলেটেড ভিডিও নিয়ে কাজ করব বা প্রিন্টিং সেক্টরে কীভাবে কাজ করতে হয়, প্রিন্টিং সেক্টরে কাজ করতে গেলে গ্রাফিক্স ডিজাইনে আমাদের যে বেসিক বিষয়গুলো জানতে হয় আমরা সেই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করব তখন এই প্রিন্টের যে আপনার ফটোশপ প্রিন্টের যে সেটিং, হ্যাঁ, এগুলো নিয়ে একটু আলোচনা করব। আশা করি আমাদের এগুলো এখন আপাতত প্রয়োজন হয়। অ্যাজ ডিফল্ট আমরা জাস্ট ডান করে রাখি দিই। এগুলো আমাদের যখন প্রয়োজন হবে আমরা এগুলোতে রিভার্ট ব্যাক করব। তো এগুলো এখন আমাদের আসলে প্রয়োজন হবে না। আমরা আপাতত নিজের স্কিল সেট করার জন্য বেসিক ইনফরমেশনগুলো জানি। ওভারঅল আমরা ফাইল মেনুতে যে আমাদের যে নিডেড ইনফরমেশনগুলো বা নিডেড অপশনগুলো আছে যেগুলো নিয়ে আমরা ইন ফিউচার সামনে কাজ করব, ইনশাল্লাহ সেই বিষয়গুলো নিয়ে আমরা অলরেডি জেনে গেছি। এগুলো সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়েরি থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং ওভারঅল কাজ শেষ করার পরে আপনি এক্সিটে ক্লিক করলে আপনার টোটাল যে ওপেন ডকুমেন্ট আছে, আপনার যে সফটওয়্যার ওপেন করা আছে এটা ক্লোজ হয়ে যাবে। আমরা যদি এই ডকুমেন্টটা আমাদের যে রাফ ডকুমেন্টটা আছে আমরা চাইলে সেভ করতে পারবো। সেভ করলে আমরা ইয়েস দিতে পারি, আর যদি সেভ না করতে চাই আমরা ক্লোজ করে দিতে চাই তাহলে সেক্ষেত্রে নো অপশনে ক্লিক করব। তো ক্লোজ হয়ে গেল। তো আমরা এই বিষয়গুলো প্র্যাকটিস করি। ভিডিও এবং টিউটোরিয়াল সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমাকে কমেন্ট বক্সে জানান। আমি চেষ্টা করব আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার এবং নেক্সট টিউটোরিয়ালে সেগুলো নিয়ে ডিসকাশন করার। তো আশা করি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনি নিজেও শিখেন এবং অন্যকে শিখতে সহযোগিতা করেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।